আসসালামু আলাইকুম। আর এ অনলাইন স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রুহুল আমিন। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর পদার্থ বইটির চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। এবং এই অধ্যায়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাজ, শক্তি, শক্তির বিভিন্ন রূপ, শক্তির বিভিন্ন উৎস, ভর ও শক্তির মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে বিজ্ঞানে আইনস্টাইন দিয়ে থাকে আর কি। তারপর হচ্ছে শক্তি রূপান্তর, ক্ষমতা, কর্মদক্ষতা। এখানে আমি কন্টেন্টগুলো লিখে রাখছি। এখানে টোটাল 7টা কন্টেন্ট লেখা আছে। এই 7টা কন্টেন্ট নিয়ে আমাদের এই অধ্যায়ের আলোচনা। দেখো, এখানে কর্মদক্ষতা যেটা আছে একদম সর্বশেষ আলোচনা। এই কর্মদক্ষতাটা তোমাদের বইতে খুব অল্প পরিমাণ আলোচনা আছে, খুব শর্টভাবে আলোচনা করেছে, কিন্তু আসলে এই কর্মদক্ষতা নিয়ে ব্যাপক পরিমাণ অঙ্ক আমাদের করতে হয়। এমনকি তুমি বোর্ডের টেস্ট পেপারগুলো দেখো, বোর্ড সলিউশন করতে যাও, বোর্ডে যে সকল কোশ্চিন আছে সেগুলো দেখো, সেগুলোতে দেখবা কর্মদক্ষতার অঙ্ক এবং ক্ষমতার অঙ্ক অনেক দেওয়া আছে। তার মানে আমাদের বইতে কর্মদক্ষতা সম্পর্কে আলোচনা খুব অল্প থাকলেও এটার পরিধি অনেক বেশি, অর্থাৎ আমাদের ম্যাথ করা লাগে বেশি। তো আজকে হচ্ছে আমরা এই অধ্যায়ের শুরু থেকে আলোচনা করব। শুরুতে কি আছে দেখো, শুরুতে আছে কাজ। এখন যদি বলা হয় কাজ কাকে বলে, যদি আমি অর্থনীতির ভাষায় বলি তাহলে শ্রম বিনিময়ের মাধ্যমে যে অর্থ উপার্জিত হয় তাকে কাজ বলে। আবার তথাকথিতভাবে যদি আমরা বলি কাজ কি, তাহলে মনে করো একজন ব্যক্তি হচ্ছে গেটের সামনে ডিউটি পালন করছে, অর্থাৎ একজন দারোয়ান, সে তার ডিউটি পালন করছে। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন বলি ওই দারোয়ানটা কি করছে, একটা কাজ করছে, কিন্তু আসলে পদার্থের ভাষায় সেটা কাজ হচ্ছে না। পদার্থের ভাষায় কাজ হচ্ছে কোনো বস্তুকে বল প্রয়োগ করে, যদি বস্তুর সরণ বলের দিকে হয় তাহলে সেটা কাজ। তাহলে আমরা এটাকে এভাবে ব্যাখ্যা দিতে পারি, এটা একটা বস্তু, এই বস্তুটাকে এখান থেকে এফ বল প্রয়োগ করায় যদি এস মিটার সরণ হয়, তাহলে আমরা লিখতে পারি কাজ ডাব্লিউ সমান এফ এস, অর্থাৎ কাজ হচ্ছে বল এবং সরণের গুণফল। দেখো, আমরা বিগত চ্যাপ্টারে অর্থাৎ তৃতীয় চ্যাপ্টারে কোনো একটা সমীকরণ থেকে কিভাবে সেই বিষয়টার একক এবং কিভাবে সেই বিষয়টার মাত্রা নির্ণয় করা যায় সেটা আমরা শিখে আসতে। আমরা এখানে ঠিক একইভাবে মাত্রা এবং একক নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে একক নির্ণয় করি। এককটা দেখো কি হয়, এককটা হচ্ছে বলের একক হচ্ছে নিউটন এবং সরণ যেটা আছে সেটা একক মিটার, তাহলে হচ্ছে নিউটন মিটার। কিন্তু আমাদের ম্যাথ করার ক্ষেত্রে বা গাণিতিকভাবে যখন লেখা হয় সেক্ষেত্রে এম লেখা হয় না, সেক্ষেত্রে লেখা হয়েছে কাজের একক জুল, অর্থাৎ লিখতে পারি বা জুল। এই যে এই জুল হচ্ছে আমাদের কাজের একক। এখন কাজের মাত্রা তাহলে কি হবে, ওই যে তৃতীয় অধ্যায় যেভাবে শিখে আসছি এখানে সেভাবে নির্ণয় করবো। দেখো, সেভাবে যদি নির্ণয় করি তাহলে এখানে আসছে বল, বল সমান আমরা কি শিখে আসছি, ভর ইন্টু ত্বরণ, আর এখানে সরণ তো আছেই। এখন দেখো, এই যে ভর যেটা আছে, ভরের একক কি, এখন এই যে ভর যেটা আছে এই ভরের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে এম মাস। ত্বরণের ক্ষেত্রে আমরা শিখে আসছি এল টি ইনভার্স 2 এবং সরণের ক্ষেত্রে এল। তার আমাদের মাত্রাটা দেখো কি দাঁড়ায়, এম এল, এখানে এল আছে, এখানে এল আছে, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের কাজের মাত্রা, আর জুল হচ্ছে আমাদের কাজের একক। এখন আমরা এখানে যে কাজটা দেখলাম বা কাজের যে সমীকরণ পেলাম সেটা হচ্ছে সরল পথে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে।
কিন্তু যদি এই কাজটাই কোনো কৌণিকভাবে বোঝে, কৌণিকভাবে বলতে যেমন আমরা হসপিটালে অপারেশন থিয়েটারে যদি যাই তাহলে দেখতে পাবো অপারেশন থিয়েটারে কোনো ট্রলিকে নিয়ে যাওয়ার জন্য এরকম একটা রাস্তা থাকে। অর্থাৎ এটা যদি হাসপাতালের ফ্লোর হয় তাহলে এইরকম একটা সিঁড়ি, ঢালু সিঁড়ি দিয়ে ট্রলিটাকে উপরে নিয়ে যাওয়া হয়। তাহলে দেখো এই ক্ষেত্রেও যেটা হচ্ছে সেটা এখান থেকে একটা বস্তুকে উপরে ঠেলে নিয়ে যাওয়ার জন্য এফ বল প্রয়োগ করা হচ্ছে, এবং বল প্রয়োগ করার ক্ষেত্রে দেখো এখানে কি ঘটছে, এই বস্তুটা কিন্তু এই পর্যন্ত এসে পৌঁছাচ্ছে। যখন আসছে তখন নিশ্চয়ই এখান থেকে এতটুকু একটা তার স্মরণ হচ্ছে। তাহলে কি বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণ হয়েছে, তাহলে এখানেও কাজ হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে এই কাজ করার সময় এখানে একটা কোণের মান থাকবে, সেই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই কৌণিক কাজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে cos w সমান fs cos থিটা। এখন কথা হচ্ছে এখানে fs ঠিক আছে, কিন্তু এখানে থিটাও আমি ঠিক আছে, কিন্তু এখানে cos কি জন্য আসলো? cos বাদে এখানে তো আরো অনেকগুলো আছে, এখনো 5টা আছে, যেমন হচ্ছে সাইন আছে, তারপর ট্যান আছে, কোসেক আছে, সেক আছে। আমরা এইগুলো কি জন্য ব্যবহার করলাম না করে এখানে কসে আবার কি জন্য ব্যবহার করা লাগলো সেটা দেখো। এখানে যখন বল প্রয়োগ করছো তখন এটা ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। এখানে কৌণিক মান যখন তুমি লিখবা বা কোণ যখন লিখবা তখন দেখো ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হয়েছে। তাহলে আমরা কস সমান কি জানি? কস সমান জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, যার কারণে এখানে আমার কস থিটা নেওয়া লাগছে। এখন এই যে কৌণিক মান যখন থাকবে তখন কাজের পরিমাণ সর্বাধিক কখন হবে, বা এই সরল পথে যদি চলে কখন কাজের মান সর্বাধিক হবে? তাহলে দেখো কাজের মানটা যে সর্বাধিক হবে সেটা আমরা কিন্তু এই কোণে যে থিটা কোণ আছে এই থিটা কোণের মান বসে আমরা নির্ণয় করতে পারবো কাজের পরিমাণ কখন কম হবে কখন বেশি হবে, অর্থাৎ কখন সর্বোচ্চ হবে এবং কখন সর্বনিম্ন হবে। দেখো কিভাবে নির্ণয় করতে হয় সেটা। আমি ধরে নিলাম এই কোণের পরিমাণ থিটার পরিমাণ 0 ডিগ্রি। যদি 0 ডিগ্রি ধরি তাহলে কি হয় দেখো এফ এস ইন্টু এখানে cos এখানে cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি 1। তাহলে দেখো এখানে হচ্ছে এফ এস, অর্থাৎ কাজের পরিমাণ এখানে সর্বাধিক হচ্ছে কারণ এখানে এফ এস আছে। কিন্তু এটাকে যদি আমরা মনে করো যদি লম্বভাবে উঠাই বস্তুটাকে এই জায়গা থেকে যদি এদিকে সরণ হতো, বল যদি আমি লম্বভাবে ক্রিয়া করাতাম তাহলে কি হতো? তাহলে দেখো এখানে যে কোণটা হচ্ছে সেই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এই কোণে মান বসাই, তাহলে আমরা লিখতে পারি এফ এস ইন্টু cos 90 ডিগ্রি। এখন দেখো তো এফ এস ঠিক আছে, কিন্তু cos 90 ডিগ্রি এর মান কত? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, কারণ এখানে cos এর সর্বাধিক মান হচ্ছে 1। তাহলে এফ এস ইন্টু 0 যদি হয় এই 0 এর সাথে তুমি যাই গুণ করো না কেন তাই 0 হয়ে যাবে। তবে দেখো এখানে কাজের পরিমাণ 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যখন আছে থিটার মান 0 ডিগ্রি হবে তখন হচ্ছে কাজের পরিমাণ হবে সর্বাধিক, এবং কোণের মান যতই বাড়তে থাকবে 0 থেকে 30, 60, 45 এইভাবে তুমি যতই বাড়াতে থাকো না কেন 90 পর্যন্ত যখন তুমি বাড়াবে একসময় কাজের পরিমাণ 0 হয়ে যাবে। অর্থাৎ কোণের মান তুমি যত বাড়াচ্ছ কাজের পরিমাণ তত কম হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন কথা হচ্ছে এই যে এফ এস কস থিটা, যখন কস থিটার মান 90 ডিগ্রি ছিল তখন কাজের পরিমাণ 0 কি জন্য হলো? 0 হওয়ার কারণ কি শোনো। কারণ প্রথমত এটা হচ্ছে কস থিটার পরিমাণ আছে প্রথমত cos 90 ডিগ্রির মান আছে 0। দ্বিতীয়ত
90 ডিগ্রি কোণে যদি কোনো বস্তুকে তুমি উপর দিকে ওঠাও, তার উপর থেকে বল যদি অপসারণ করে নাও, তাহলে বস্তুটি কি হবে? সোজা নিচের দিকে পড়বে। আর সোজা নিচের দিকে পড়লে তার তো কোনো সরণ থাকে না। এই জন্য হচ্ছে কস, এজন্য হচ্ছে 90 ডিগ্রি করে যদি বল প্রয়োগ করা যায় তাহলে বস্তুর কাজের পরিমাণ শূন্য হবে। এখন এই কাজটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এখানে তোমাদের আবার মনে হতে পারে যে কাজ তো কাজই, কাজের আবার প্রকারভেদ কোথা থেকে আসলো? আমরা তো এর আগে কোনোদিন কাজের প্রকারভেদ দেখিনি, আমরা তো দৈনন্দিন কাজ করি না। আমরা দৈনন্দিন যে কাজটা করি সেটা পদার্থের ভাষায় কাজ না, কিন্তু পদার্থের ভাষায় যে কাজ আছে সেই কাজের আবার প্রকারভেদ আছে। সেটা কি দেখো, কাজ হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে ধনাত্মক কাজ এবং দুই নম্বর হচ্ছে ঋণাত্মক কাজ। এখন এই ধনাত্মক কাজ কাকে বলে আর আমার এই ঋণাত্মক কাজটা আবার কাকে বলে? ধনাত্মক কাজ হচ্ছে কোনো বস্তুকে বল প্রয়োগ করায় যদি বস্তুর সরণ বলের দিকে হয়। অর্থাৎ আমি একটা বস্তুকে বল প্রয়োগ করব, সেটা মনে করো এখানে একটা বস্তু, এর উপরে বল প্রয়োগ করলো। বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ যদি এই দিকে হয়, অর্থাৎ বস্তুটি এই জায়গায় আসছে, তাহলে দেখো এই দিকে বল প্রয়োগ করেছে এবং বস্তুর সরণ এদিকে ঘটেছে, তাহলে বল প্রয়োগের ফলে বস্তুর সরণ বলের দিকে হয়েছে। এই কাজটা হবে হচ্ছে ধনাত্মক কাজ। এখন তাহলে তোমার মনে পড়তে ঋণাত্মক কাজ আবার কোনটা? ঋণাত্মক কাজ হচ্ছে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ বলের বিরুদ্ধে হয় বা বলের বিপক্ষে হয়, তাহলে সেটা হবে হচ্ছে ঋণাত্মক কাজ। এখন আমি বল প্রয়োগ করছি, বস্তুর সরণ কিভাবে ঋণাত্মক হবে? আমি তো বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, বলের দিকে যাওয়ার জন্য তো বল প্রয়োগ করছি, কিন্তু সরণ কিভাবে ঋণাত্মক হচ্ছে? হ্যাঁ, সরণ ঋণাত্মক হওয়া সম্ভব। এখন দেখো কিভাবে সরণটা ঋণাত্মক হয় এবং কাজের পরিমাণ কিভাবে ঋণাত্মক হয়। সেটা এখান থেকে একটা ট্রাক এটা একটা ট্রাক, এটাকে তুমি বল প্রয়োগ করছো, এটা এদিকে এদিকে তুমি বল প্রয়োগ করছো, আর ট্রাকটা তোমাকে, ট্রাকের সরণ হচ্ছে এইদিকে। এক্ষেত্রে দেখো তুমি বল প্রয়োগ করছো সামনের দিকে, কিন্তু ট্রাক কি হচ্ছে, ট্রাক তোমার দিকেই চলে আসছে, অর্থাৎ তোমার বলের বিপরীত দিকে আসছে। তার মানে তোমার বলের সাপেক্ষে এখানে ট্রাক যেদিকে আসছে, অর্থাৎ ট্রাকের সরণটা হয়ে যাচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা লিখতে পারি W সমান F ইন্টু মাইনাস এস। কারণ কি, এই সরণটা হচ্ছে ঋণাত্মক, তাহলে মাইনাস এফএস। দেখো এখানে দেখো নেগেটিভ একটা চিহ্ন আসছে, মাইনাস চিহ্ন আসছে, তার মানে এই ক্ষেত্রে হবে তোমার কাজের পরিমাণ ঋণাত্মক। ঋণাত্মক কাজের উদাহরণের ক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। মনে করো আমার হাতে কলমটা আছে, এই কলমটাকে যদি আমি উপরে উঠাই, উপরে যখন আমি উঠাচ্ছি দেখো আমি কিন্তু একটা বল প্রয়োগের মাধ্যমে উপরে উঠাচ্ছি, কিন্তু এই কলমটাকে কিন্তু নিচের দিকে আরেকটা বল টানছে। সেটা কি বল? সেটা হচ্ছে অভিকর্ষজ বল। এই অভিকর্ষজ বল কিন্তু কলমটাকে নিচের দিকে টানছে, কিন্তু আমি কি করছি, কলমটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। তার মানে আমার বল উপরের দিকে তাকে নিয়ে গেলেও তাকে কিন্তু নিচের দিকে আরেকটা বল ক্রিয়া করছে। সেই বলের সাপেক্ষে আমার এই বল বা আমার এই সরণ নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক, যার কারণে আমার এই কাজটা ঋণাত্মক। কিন্তু আমি যদি এটাকে ফেলে দিলে কি হবে, অভিকর্ষজ বল তাকে নিচের দিকে টানছে, সেই বলের প্রভাবে সে নিচের দিকে পড়ছে। তার মানে এই ক্ষেত্রে তার কাজটা হয়েছে ধনাত্মক কাজ। বুঝে গেছে? এই ছিল ঋণাত্মক এবং ধনাত্মক কাজ এবং তার উদাহরণ। এখন তারপরে আসছে শক্তি। শক্তি বলতে পারে কি বুঝি? শক্তি হচ্ছে কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। তার মানে এখানে কাজ করার সামর্থ্যকে শক্তি বোঝাচ্ছে। তার মানে যতটুকু পরিমাণ কাজ করতে পারবে সেটাই হচ্ছে সেই ব্যক্তি বা উৎসের শক্তির পরিমাণ। এখানে কাজ এবং শক্তি একই হয়, কাজ এবং শক্তির ভিতরে কোনো পার্থক্য নেই।
শক্তি যেটা আছে সেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, এনার্জি। তাহলে কাজ এবং শক্তির ভিতর যখন খুব একটা পার্থক্য নেই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কাজ এবং শক্তির একক এবং মাত্রার কোনো পার্থক্য নেই। অর্থাৎ কাজের একক যেমন জুল, শক্তির এককও জুল। কাজের মাত্রা হচ্ছে ml² T−2, শক্তির মাত্রাও ml² T−2। এরপর দেখা আছে শক্তির বিভিন্ন রূপ। আমরা পৃথিবীতে শক্তির অনেক প্রকার রূপই দেখে থাকি, যেমন আলোক শক্তি, শব্দ শক্তি, তারপর তাড়চুম্বক শক্তি, নিউক্লিয়ার শক্তি আছে, এরকম অনেক শক্তি আছে, তাপ শক্তি আছে। এই শক্তির সবগুলা রূপের ভিতর থেকে একটা রূপ, খুবই সাধারণ রূপ আছে, যেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিটা শক্তির একটি সাধারণ রূপ হলেও এই বিষয়ে আমাদের বইতে অনেক আলোচনা আছে, হিউজ পরিমাণ আলোচনা আছে, এবং এখান থেকে অনেক ম্যাথ আসে। এখন কথা হচ্ছে এই যান্ত্রিক শক্তির ভিতরে কি এমন আছে যে যান্ত্রিক শক্তিটা এত গুরুত্বপূর্ণ? এই যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো সেটা কি কি, আমি একটু ওটা মুছে নিই। তাহলে দেখো আমরা এখানে এই যান্ত্রিক শক্তির দুইটা রূপ পেয়েছি, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। এই গতিশক্তি যেটা আছে সেটাকে ই কে দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কিনেটিক এনার্জি, এবং বিভব শক্তি যেটা আছে সেটাকে ইবি দ্বারা প্রকাশ করা হয়, পটেনশিয়াল এনার্জি। এখন এই গতিশক্তি এবং বিভব শক্তি এই দুটোর ডেফিনেশন আমার জানা লাগবে। তাহলে প্রথমে আমরা জানি গতিশক্তি। গতিশক্তি কাকে বলে? গতিশক্তি হচ্ছে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয়েছে গতিশক্তি। এবং বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় বিভব শক্তি। এই বিভব শক্তিকে পটেনশিয়াল এনার্জি বলা হয়, অর্থাৎ সঞ্চিত শক্তি বলা হয়। কারণ বিভব শক্তির ক্ষেত্রে একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে এর মধ্যে কাজ করার অন্যরকম একটা সামর্থ্য আসে। আমরা প্রথমে গতিশক্তির সমীকরণটা দেখি এবং বিভব শক্তির সমীকরণটা দেখি। তোমাদের বইতে গতিশক্তি এবং বিভব শক্তির সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার এবং ইপি সমান mg এইচ। এখন এখানে দুটা সমীকরণ আমরা পেয়েছি, কিন্তু এই সমীকরণ দুটা কোথা থেকে এসেছে সেটা আমার নির্ণয় করা লাগবে, বা সেটা আমার জানা লাগবে। দেখো আমরা যখন গতিশক্তির সংজ্ঞা দিয়েছিলাম তখন কিন্তু আমরা একটা কথা বলে আসছি, সেটা হচ্ছে কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাহলে এখানে কাজ করা। তাহলে এখানে দেখো গতি শক্তি যেটা বোঝাচ্ছে সেটা একটা কাজ করার সামর্থ্য বোঝাচ্ছে। তার মানে কাজ করার সামর্থ্য মানে কি? কৃত কাজ। তাহলে আমরা লিখতে পারি গতিশক্তি বা কৃত কাজ। কারণ এখানে বস্তুটা কাজ করছে বলে তো সেই গতিশক্তি প্রাপ্ত হচ্ছে। তাহলে ডাব্লু সমান আমরা লিখতে পারি হচ্ছে এফএস। কিছুক্ষণ আগে আমরা পড়ে আসলাম কি কাজ সমান আছে বল ইন্টু সরণ। তাহলে দেখো এই যে এই বল সমান আমরা কি লিখতে পারি? এম এ। এই এম এ যেটা লিখলাম সেটা হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জেনে এসেছি। এখন দেখো এখানে গতিশক্তি বা কৃত কাজ সমান এম এ এস সমীকরণটা এসেছে, কিন্তু আমাদের এখানে সমীকরণটা আনতে হবে কি? দেখো আনতে হবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার যদি আনতে হয় তাহলে আমাকে এখান থেকে এ এবং এস এই দুইটাকে উঠাতে হবে। আমরা গতির অধ্যায়ে একটা সূত্র পড়ে এসেছিলাম, সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a_s। দেখো এখান থেকে ভি স্কোয়ার এবং ইউ স্কোয়ার এক পাশে নিয়ে আসলাম, এপাশে 2a_s আছে। এখন দেখো কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে তার আদিবেগ কত হবে? বস্তু যদি স্থির থাকে সেক্ষেত্রে তার আদিবেগ
শূন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি স্কোয়ার সমান 2as। এখন দেখো আমার নির্ণয় করতে হবে এই এ এস এর মান। তাহলে আমরা এ এসটাকে এক পাশে রাখলাম, তাহলে ভি স্কোয়ার বাই 2 মানটা আমি এখানে বসাই দেবো। দিলে কি হয় দেখো, তাহলে এখন দেখো এম এখানে আসে, এই ভি স্কোয়ার বাই 2 এ এস এর পরিবর্তে বা এ এস এর জায়গায় এই মানটা আমি বসাবো। এই 2টাকে সামনে নিয়ে আসো, তাহলে এটা হাফ হয়ে যাবে এবং এম ভি স্কোয়ার থাকবে। দেখো তো এই সমীকরণটা আর এই সমীকরণটা এক কিনা। তাহলে গতিশক্তি বা কৃত কাজ ই কে বা ডাব্লু সমান আছে হাফ এম ভি স্কোয়ার। এটা আমার জানা লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তির ক্ষেত্রে সমীকরণ কি আছে, ইপি সমান এম জি এইচ। তাহলে বিভব শক্তি কাকে বলে? বিভব শক্তি আছে কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে বিভব শক্তি। এটা আমরা কিছুক্ষণ আগেই জেনে আসছি। এখন এই বিভব শক্তির সমীকরণটা আমরা কিভাবে আনবো, সেটা হচ্ছে এখানে দেখো বলা হয়েছে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তার মানে এখানেও কাজ কথাটা আসছে। তাহলে কাজ সমান আমরা কি লিখতে পারি, বিভব শক্তি বা কৃত কাজ ডাব্লিউ সমান আমরা লিখতে পারি এফ এইচ। এখন কথা হচ্ছে এখানে লিখলাম এফ এস, এখানে এফ এইচ কি জন্য, এখানে এইচ কি জন্য আসলো? এখানে এইচ আসলে হচ্ছে বিভব শক্তি সাধারণত কোনো বস্তুকে নিচ থেকে উপরে নিয়ে গেলে সেটার মধ্যে একটা সঞ্চিত শক্তি হয়, সেটাকে সাধারণত বিভব শক্তি বলা হয়। এখন তোমার প্রশ্ন আসতে পারে তাহলে সমতলে ভূপৃষ্ঠে যদি আমি কোনো বস্তুকে বল প্রয়োগ করি তার ভিতরে কি বিভব শক্তি হবে না? দেখো তুমি যদি ভূপৃষ্ঠে একটা বস্তুকে বল প্রয়োগ করো, বল প্রয়োগ করার ক্ষেত্রে কি হবে, একসময় তুমি যদি বলটাকে উঠাই নাও ওখান থেকে, তাহলে কিন্তু সে বস্তুটা একসময় চলতে চলতে থেমে যাবে। এই ক্ষেত্রে কিন্তু তার ভিতরে কোনো বল সঞ্চিত থাকতে না। কিন্তু এখানে তুমি কোনো বস্তুকে নিচ থেকে যদি উপরে নিয়ে যাও, সেক্ষেত্রে বস্তুর ভিতরে একটা বল সঞ্চিত থাকে। সেটা কি? সেটা হচ্ছে অভিকর্ষজ বল। কারণ বস্তুটাকে নিচের দিকে অভিকর্ষজ বল তখনও টানছে, যার কারণে এখানে বিভব শক্তি নির্ণয়ের জন্য বা বিভব শক্তির ক্ষেত্রে আমরা হচ্ছে স্মরণটাকে এইচ ধরে নিয়েছি, অর্থাৎ উচ্চতা। তাহলে দেখো এই এফ সমান আমরা কি জানি, যেহেতু উপর এবং নিচে বোঝাচ্ছে, যার কারণে এফ সমান আমরা জানি এমজি। কারণ এখানে উপর এবং নিচে ত্বরণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি, এইচ। তাহলে দেখো এই যে ইপি সমান আছে এমজিএইচ, সরি কৃতকাজ ডাব্লিউ সমান এমজিএইচ পেয়েছি। এবং এটা দেখো আমি যখন বিভব শক্তির সমীকরণ লিখে আসছিলাম সেখানেও কিন্তু লেখা ছিল ইপি সমান এমজিএইচ। এবং যেহেতু এখানে সবগুলাই কৃত কাজ বোঝাচ্ছে এবং শক্তি বোঝাচ্ছে, সেক্ষেত্রে এই গতিশক্তি এবং বিভব শক্তি উভয়েরই একক হবে হচ্ছে জুল। তোমাদের পরীক্ষায় বা তোমাদের গাইডে বা টেস্ট পেপারে একটা প্রশ্ন দেখা যায়, সেটা হচ্ছে কোনো বস্তুর ভরবেগ ঋণাত্মক হলেও গতিশক্তি ঋণাত্মক হয় না কেন? ভরবেগ ঋণাত্মক হলেও গতিশক্তি ঋণাত্মক হয় না কেন? তোমরা এটা নিজেরা নির্ণয় করার চেষ্টা করবা। তবে আমি তোমাদের একটুখানি বলে দিই, যেটা ভরবেগ ছিল, ভরবেগ সমান আমরা কি জানি, পি সমান আছে এম ভি। দেখো এখানে বস্তুর ভর কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে নিশ্চয় বেগ ঋণাত্মক হবে। হ্যাঁ, বেগ ঋণাত্মক হতে পারে, সেক্ষেত্রে বেগ ঋণাত্মক হলে মাইনাস ভি, তাহলে মাইনাস এম ভি। দেখো এই কারণে ভরবেগ কিন্তু ঋণাত্মক হতে পারে, কিন্তু গতিশক্তির ক্ষেত্রে কি হবে? দেখো গতিশক্তির ক্ষেত্রে আমরা লিখতে পারি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখানে হাফ বস্তুর ভর, এটা কখনো ঋণাত্মক হতে পারে না, যার কারণে এম। কিন্তু বেগ যদি ঋণাত্মক হয় তাহলে কি করতে পারে, সেটা মাথার উপর স্কোয়ার। দেখো হাফ এম স্কোয়ার যেহেতু আছে মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে, তাহলে হাফ এম বি স্কোয়ার। এজন্যই বলা হয় বস্তুর ভর বেগ ঋণাত্মক হতে পারে কিন্তু গতিশক্তি কখনো ঋণাত্মক হবে না। এর পরবর্তী দেখো আমাদের যে আলোচনাটা আছে সেটা হচ্ছে শক্তির বিভিন্ন রূপ। আমরা অনেক ধরনের শক্তি দেখে থাকি, কিন্তু আমরা কি জানি যে শক্তির সৃষ্টি বা
বিনাশ নেই, অর্থাৎ শক্তির কোনো শেষ নেই। সেটা কিভাবে? সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা জানি শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, এটি এক রূপ থেকে কেবলমাত্র অন্য রূপে পরিবর্তিত হয়। সেক্ষেত্রে কিভাবে দেখো, সেক্ষেত্রে আমরা গতিশক্তি এবং বিভব শক্তির ক্ষেত্রে একটা সম্পর্ক দেখতে পারি। সেটা হচ্ছে দেখো, কোনো বস্তুকে এই জায়গা থেকে, অর্থাৎ এটা হচ্ছে বি, এই বি স্থান থেকে, বি হচ্ছে ভূপৃষ্ঠ, এই বি থেকে যদি এতে নিয়ে যাওয়া যায়, এই বি থেকে যদি এতে নিয়ে যাওয়া যায়, তাহলে কি হয়? তাহলে এর ভিতরে একটা শক্তি কিন্তু সঞ্চিত থাকে, সেটা হচ্ছে বিভব শক্তি। এই এ থেকে যখন তুমি বস্তুটাকে আবার ছেড়ে দিবা, তখন কি হবে? বস্তুটা নিচের দিকে নামতে থাকবে, এবং নিচের দিকে যখন নামবে তখন কিন্তু সে একটা শক্তি প্রাপ্ত হবে। সেই শক্তিটা হবে সে গতিশক্তি, কারণ সে একটা বেগ প্রাপ্ত হচ্ছে, আর বেগ থাকলে সেখানে হচ্ছে গতিশক্তি। এবং এই শক্তির একটা সংরক্ষণশীল নীতি আছে। সেটা কি? সেটা হচ্ছে কোনো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে কোনো বিন্দুতে তার গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সমান। তার মানে এখান থেকে এই বস্তুটাকে বি থেকে এই বিন্দুতে নিয়ে যাওয়ার পরে এ থেকে যখন তুমি বস্তুটা ছেড়ে দিলে, তখন আমি ধরে নিলাম এটা এক্স মিটার দূরত্ব অতিক্রম করেছে, এক্স মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখন কথা হচ্ছে এই টোটাল উচ্চতা কত ছিল? টোটাল উচ্চতা ছিল হচ্ছে এইচ। তাহলে এখান থেকে এই উচ্চতাটুকু কতটুকু হবে? এই উচ্চতাটুকু হবে এইচ মাইনাস এক্স। তাহলে দেখো, এটা এ, এটা বি, আমি এটা ধরে নিলাম এটা সি বিন্দু। তাহলে দেখো, এই এ, সি এবং বি বিন্দুতে এর গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি কত হয়? আমরা কিন্তু আগেই বলে দিয়েছি যে কোনো মুহূর্তে বা যে কোনো বিন্দুতে তার গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সমান হবে। এখন সেটা কিভাবে দেখি। দেখো, যখন এ বিন্দুতে ছিল তখন বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি কত? তারপরে লিখতে পারি এ বিন্দুতে গতিশক্তি কত? ইকে এ। গতিশক্তি সমান আমরা জানি হাফ এম ভি স্কয়ার। দেখো তো, এ বিন্দুতে যখন ছিল তখন বস্তুটি কি অবস্থায় ছিল? তখন বস্তুটি হচ্ছে স্থির অবস্থায় ছিল। যে কোনো বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় তার বেগ হচ্ছে 0। তাহলে আমাদের এখানে হাফ ইন্টু এম ইন্টু ভি এর মান 0, তার মাত্রা পড়ে স্কোয়ার, তার মানে আমার গতিশক্তি পেলাম হচ্ছে 0। এখন বিভব শক্তি কত হবে? বিভব শক্তি দেখো, ইপি সমান এমজিএইচ। তাহলে সরি, এটা এ বিন্দু, এ দিলাম। দেখো, বস্তুর ভর এম, অভিকর্ষ ত্বরণ জি এবং উচ্চতা এইচ, তার মানে বিভব শক্তি পাইছি ইপি সমান এমজিএইচ। এটাকে লিখলে আবার এই এমজিএইচ পাবো, তার মানে এখানে এমজিএইচ। তাহলে মোট শক্তি কত? দেখো, জিরো প্লাস এমজিএইচ। তাহলে দেখো, এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ পেয়েছি আমরা হচ্ছে এমজিএইচ। এখন তাহলে সি বিন্দুতে দেখি আমরা, সি বিন্দুর ক্ষেত্রে কি হয়? সি বিন্দুতে দেখো, সি বিন্দুতে গতিশক্তি ইকে সি। দেখো, গতিশক্তি ইকে সমান আমরা কি জানি? হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার। তাহলে এখানে বস্তুর ভর হচ্ছে এম ইন্টু, এখন কথা হচ্ছে এই বেগের মান এ বিন্দুতে বস্তুটি স্থির ছিল, সেজন্য এটা 0 ছিল। কিন্তু যখন এ থেকে সিতে বস্তুটি নেমেছে তখন নিশ্চয়ই একটা বেগ প্রাপ্ত হয়েছে। সেই বেগটা কত?
সে ভেক্টর হচ্ছে আমাদের একটা সাইড নোট দিতে হবে এবং সাইড নোটে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা আমরা দ্বিতীয় অধ্যায় থেকে জানি। তাহলে আমার এখানে ভি এর মান নির্ণয় করতে হবে। তাহলে ভি স্কোয়ার সমান ইউ, দেখো বস্তুটি যখন এ বিন্দুতে ছিল, এ থেকে সিতে আসছে, তার মানে এ বিন্দুতে ছিল তার হচ্ছে আদিবেগ, আদিবেগটা ছিল হচ্ছে 0, তার উপর স্কোয়ার প্লাস 2g। এখন এই যে এখানে এইচ বলতে বোঝাচ্ছে হচ্ছে উচ্চতা বা সরণ, যেহেতু উপর এবং নিচের ক্ষেত্রে সরণ বোঝাচ্ছে, যার কারণে এইচ ব্যবহার করা হয়েছে। এই এইচ এর মানটা কত? এইচ এর মান দেখো এ থেকে সিতে যখন আসছে তার সরণ হয়েছে x মিটার, তার মানে 2gx। তার মানে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান 2gx। তাহলে এখানে মানটা আমি বসাই, হাফ m ইন্টু 2gx, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে এখানে থাকবে mgx। তার মানে আমার এখানে সি বিন্দুতে গতিশক্তি আমরা পেলাম। এখন সি বিন্দুতে বিভব শক্তি কত হবে? সেটা দেখো, বিভব শক্তি ইপি সমান mgh, এটা আমরা সমীকরণ থেকে জানি। এখন এখানে আমার মানগুলো স্থাপন করতে হবে। তাহলে মানগুলো বসাই, বস্তুর ভর m, অভিকর্ষ ত্বরণ g এবং উচ্চতা। দেখো তো বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে উচ্চতা কতটুকু? বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে বস্তুটা এখন সি বিন্দুতে আছে, তার মানে এই বি থেকে সির যে দূরত্ব বা উচ্চতা সেটা হবে তার উচ্চতা। বি থেকে সিতে যে উচ্চতা সেটা হবে সি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি নির্ণয়ের উচ্চতা। অর্থাৎ এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি h মাইনাস এক্স। তাহলে দেখো mg, এটা গুণ করে দাও, গুণ করে দিলে mgh, আর এটা গুণ করলে মাইনাস এক্স এর সঙ্গে মাইনাস আছে, যার কারণে mgx হবে। তাহলে দেখো এবার আমরা সি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করি। মোট শক্তি ইসি সমান প্রথমে গতিশক্তি mgx প্লাস হচ্ছে mgh মাইনাস mgx। দেখো এখানে mgx এবং এখানে mgx আছে এবং একটার আগে মাইনাস একটার আগে প্লাস, এটা কেটে যাবে, দেখছো? তাহলে এখানে এ বিন্দুতে এবং সি বিন্দুতে তার মোট শক্তির পরিমাণ সমান আছে। এখন তুমি এর মাঝখানে যদি 100টা বিন্দু স্থাপন করো, 100টা বিন্দু স্থাপন করার পরে 100টা বিন্দুর ক্ষেত্রেই যদি তুমি গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করতে চাও, একই মান আসবে। বুঝে গেছে? এখানে গতিশক্তি এবং বিভব শক্তির ক্ষেত্রে আরেকটা কথা আসে, সেটা হচ্ছে কোনো বস্তুকে উপর থেকে নিচের দিকে ছেড়ে দিলে কোন বিন্দুতে তার গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে। এই মনে করো কোন বিন্দুতে তার হচ্ছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, কোন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে এবং কোন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির সমান হবে। এরকম একটা অঙ্ক তোমাদের বইতেও আছে। তো এই অঙ্কগুলো সাধারণত বা এই সমীকরণটা এখন আলোচনা করা আমাদের সম্ভব হবে না। এই আলোচনাটা আমি দ্বিতীয় পর্বে তোমাদের করে দেব এবং ওখান থেকে প্রচুর পরিমাণ ম্যাথ আসে। এই যে এটা সমীকরণ যেটা দেখলে বা এখানে যে প্রতিপাদনটা তোমরা দেখলে যে এ বিন্দুতে এবং সি বিন্দুতে যে গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সর্বদা সমান থাকে, যেটা দেখলে এটা সম্পর্কে তোমাদের গাইডে এবং টেস্ট পেপার দেখবো অনেক অঙ্ক এসেছে, বিগত সালের প্রশ্নগুলোতেও অনেক প্রশ্ন এসেছে এবং তোমাদের গাইড খুলে দেখো শুধু এই একই ধরনের অঙ্ক তোমাদের গাইডে অনেক আছে। তোমরা গাইড দিকে অঙ্কটা প্র্যাকটিস করে নিবা। আমি এখানে মান ব্যবহার করিনি, কিন্তু প্রকৃত মানগুলো ধরে নিয়েছি। যেমন আমরা ভরকে এম ধরি, অভিকর্ষ ত্বরণকে জি ধরি, উচ্চতাকে এইচ ধরি, এভাবে ধরে নিয়ে অঙ্ক করেছি। কিন্তু তোমাদের বইতে এখানে শুধু বস্তুর ভর বলে দেবে, উচ্চতা বলে দেবে এবং অভিকর্ষ ত্বরণের মান তোমরা সবাই জানো 9.8। এই মানটা দিয়ে আমাদের অঙ্কটা করা লাগে। এটা খুব বেশি কঠিন জিনিস না, প্র্যাকটিস করলে দেখো, প্র্যাকটিস করলে খুবই সহজ জিনিস। আশা করি বুঝতে পেরেছো। আর আমাদের গতিশক্তি কোথায় দ্বিগুণ হবে, কোথায় আর আমাদের গতিশক্তি বিভব শক্তি কোথায় দ্বিগুণ হবে, কোথায় অর্ধেক হবে এবং কোথায় সমান হবে, আমরা এই অধ্যায়ের দ্বিতীয় পর্বে দেখব। এখন দেখো শক্তির বিভিন্ন উৎস আছে। শক্তির বিভিন্ন উৎস তোমাদের বইতে তোমাদের বইয়ে শক্তির বিভিন্ন উৎস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। ওটা রিডিং করলে তোমরা পারবা, ওটাতে খুব বেশি কঠিন জিনিস নেই। ওটাকে তোমরা একটু স্টাডি করলে
তোমরা নিজেরা ওটা বুঝতে পারবা যে শক্তি উৎস অর্থাৎ শক্তি কোথা থেকে কোন শক্তি আসছে। তারপরে দেখো ভর ও শক্তির মধ্যে একটা সম্পর্ক আছে। ভর এবং শক্তির মধ্যে যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন দিয়েছেন, এবং সেটা হচ্ছে, এটা তোমরা সবাই উঠে নেবে, আমি মুছে দিলাম। তাহলে দেখো ভর এবং শক্তির মধ্যে সম্পর্কের সূত্রটি হচ্ছে E সমান mc স্কয়ার। এখানে m হচ্ছে বস্তুর ভর এবং c হচ্ছে আলোর বেগ। এখন কথা হচ্ছে আলোর বেগ আবার কত? আলোর বেগ একটা কনস্ট্যান্ট মান আছে, সেটা হচ্ছে আলোর বেগ c সমান 3 × 10⁸ ms ইনভার্স 1। এখানে একটা কথা মনে রাখবো, বেগ বললেই সেখানে ms ইনভার্স 1, এবং ত্বরণ বললে সেটা যে কোনো ধরনের ত্বরণ হতে পারে, সেক্ষেত্রে ms ইনভার্স 2। কথা বুঝে গেছে? এ ছিল হচ্ছে ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক। ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক, এটা কিছু সংখ্যক ম্যাথ দেখা দেয়, ম্যাথগুলো করলে আমরা বুঝতে পারবো। ম্যাথের জন্য আলাদা একটা ভিডিও থাকবে আমাদের, 3 নম্বর পর্বে শুধু ম্যাথ নিয়ে আলোচনা করা হবে। তারপর এসেছে শক্তির রূপান্তর। আমরা আগেই বলেছি যে শক্তি সৃষ্টি এবং বিনাশ নেই, শক্তি কি হয় কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এই শক্তি রূপান্তর কিভাবে হয় সেটা তোমাদের বইতে লেখা আছে, যেমন বিদ্যুৎ শক্তি থেকে কিভাবে শব্দ শক্তি উৎপন্ন হয়, এটা তো আমরা সবাই জানি। আমরা সবাই তো মাইক তো দেখি, মাইক যখন আছে অনেক কিছু প্রচার করার জন্য মাইক যখন ব্যবহার করা হয় তখন কি করা হয়, মাইকে একটা বিদ্যুৎ সংযোগ থাকে, সংযোগ দেওয়ার পর কি হয়, একটা ব্যাটারি সংযোগ দেয়, ব্যাটারি থেকে বিদ্যুৎটা আসে আর কি। সেটা কি হয়, সেটা একটা যন্ত্রের সাহায্যে সেটাকে কনভার্ট করে সেটাকে হচ্ছে শব্দ শক্তিতে রূপান্তর করে। তারপর হচ্ছে আমরা জেনারেটর সম্পর্কে সবাই জানি। জেনারেটরের ক্ষেত্রে কি হয়, জেনারেটরের ক্ষেত্রে ওইটা একটা যন্ত্র থাকে, ওই যান্ত্রিক শক্তি থেকে কি করে, একটা হুইলের মাধ্যমে এটাকে হচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এরকম শক্তি রূপান্তরের ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি তোমাদের বইতে উল্লেখ করা আছে, তোমরা এটা একটু স্টাডি করে নিবা। তারপর হচ্ছে ক্ষমতা। ক্ষমতা একক হচ্ছে, তারপর হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতাটাকে হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, পাওয়ার। এখন কথা হচ্ছে ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হচ্ছে কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলা হয়। তার মানে কাজ করার হার আমরা কিভাবে নির্ণয় করি? হার হচ্ছে একক সময়ে সে কতটুকু কাজ করছে সেটার পরিমাণই হচ্ছে কাজের হার। অর্থাৎ আমরা মনে করি টি সময়ে কাজের পরিমাণ ডাব্লিউ, তাহলে একক সময়ে কাজের পরিমাণ W/T, এবং এই যে W/T যেটা দেখছো এটা হচ্ছে মূলত কাজ করার হার বা হচ্ছে ক্ষমতা। তাহলে আমরা লিখতে পারি পুরো ঘটনাটা থেকে আমরা লিখতে পারি P সমান W/T, অর্থাৎ এটা হচ্ছে কোনো বস্তু বা ব্যক্তির ক্ষমতা নির্ণয়ের সমীকরণ। এবং এখন আমরা দেখব যে ক্ষমতার কোনো একক বা মাত্রা আছে কিনা। যখন সমীকরণ আছে তখন নিশ্চয়ই কোনো মাত্রা বা একক থাকবেই। সেটা কি দেখো, সেটা হচ্ছে আমরা লিখতে পারি ক্ষমতা P সমান, তাহলে W সমান আছে কাজ আর T সমান আছে সময়। তাহলে দেখো আবার কাজ সমান আমরা কি লিখতে পারি, কাজ সমান লিখতে পারি হচ্ছে বল ইনটু সরণ ডিভাইড বাই সময়। দেখো বল যেটা আছে বলটাকে আমরা লিখতে পারি ভর ইনটু ত্বরণ ইনটু সরণ ডিভাইডেড বাই সময়। এবার দেখো ভরের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের M। ত্বরণের ক্ষেত্রে আমরা আগে পড়ে আসছি LT ইনভার্স 2, সরণের ক্ষেত্রে আমরা জানি আছে L, এবং সময়ের ক্ষেত্রে আমরা জানি T। তাহলে দেখো আমার এখানে পাচ্ছে M, এটা L এটা L, দুইটা L আছে L স্কয়ার। এই পাশে
উপরে দেখো টি ইনভার্স 2 আছে, এই টিটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে আরেকটা ইনভার্স আমার বাড়ছে, অর্থাৎ টি ইনভার্স 3। এই যে এটা যেটা দেখছো সেটা হচ্ছে ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতার একক কি হবে? ক্ষমতার একক যদি বলি তাহলে কাজের একক আমরা দেখে আসছি জুল, আর সময়ের একক আছে এস। তাহলে আমরা লিখতে পারি যে এস ইনভার্স 1, অর্থাৎ জুল পার সেকেন্ড। আসলে জুল পার সেকেন্ড আমরা নির্ণয় করতে জানি। যদি তোমার বহুপদী সমীকরণের ক্ষেত্রে আসে, যে বহুপদী এমসিকিউ আসছে, সেক্ষেত্রে যদি বলে কাজের ক্ষমতার একক কি, ক্ষমতার একক তখন যদি দেওয়া থাকে জুল পার সেকেন্ড, তাহলে তুমি এটা অ্যান্সার মারতে পারবা বা অ্যান্সার এটাকে দাগাতে পারবা। কিন্তু যদি গাণিতিক সমস্যার ক্ষেত্রে হয়, গাণিতিক সমস্যার ক্ষেত্রে এই জুল পার সেকেন্ডটাকে আমরা লিখবো আছে বা ওয়াট, WA ওয়াট। তাহলে আছে ক্ষমতার একক আছে ওয়াট, বুঝে গেছে। আর ক্ষমতার মাত্রা আছে ml² ইনভার্স 3। তারপরে দেখো যেটা আসছে সেটা হচ্ছে কর্মদক্ষতা। এই কর্মদক্ষতাটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এর মতোই দেখতে, কিন্তু একটু ডান সাইডে যে ঠ্যাংটা থাকবে সেটা একটু নামাই দিবা। তো দেখো কর্মদক্ষতা কাকে বলে? কর্মদক্ষতা হচ্ছে কোনো ব্যক্তি বা উৎসের তুমি কি পরিমাণ শক্তি দিচ্ছ এবং কি পরিমাণ শক্তি তুমি পাচ্ছ সেটার একটা অনুপাত। তাহলে আমরা লিখতে পারি কর্মদক্ষতা ইটা সমান লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। এখন এই যে লব্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি, এটার সাথে একটা 100 গুণ আছে। মোট প্রদত্ত শক্তি হচ্ছে 100%। এখন এই 100% শক্তি থেকে তুমি কি পরিমাণ শক্তি পাচ্ছ, বা ওই যন্ত্র বা ওই উৎস তোমাকে কি পরিমাণ শক্তি কাজ করে দিচ্ছে, সেটা হচ্ছে লব্য কার্যকর শক্তি। তাহলে এখানে একটু সংক্ষেপে লেখার জন্য আমরা লব্য কার্যকর শক্তিটাকে ই প্রয়োগ এবং মোট প্রদত্ত শক্তিটাকে ই ধরতে পারি। সেক্ষেত্রে হচ্ছে ই বার ডিভাইডেড বাই ই ইন্টু 100, সরি পার্সেন্টটা এখানে আমরা এই ইটা যেটা আছে বা কর্মদক্ষতা যেটা আছে, এই কর্মদক্ষতার কোনো একক নেই। কর্মদক্ষতার একক নেই কারণ আছে এখানে কর্মদক্ষতার ক্ষেত্রে লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। দেখো এখানেও শক্তি, এখানেও শক্তি আছে, উপর এবং নিচে উভয় ক্ষেত্রে শক্তি আছে। আর যখন একই জাতীয় রাশির কোনো অনুপাত থাকে সেক্ষেত্রে হচ্ছে সাধারণত কোনো একক থাকে না। এবং এই কর্মদক্ষতা যখন তুমি নির্ণয় করবা, যে মানটা পাবা সেটা শেষে অবশ্যই একটা পার্সেন্টেজ ব্যবহার করতে হবে। এখানে যে তুমি কর্মদক্ষতার মানটা পাচ্ছ সেটা হচ্ছে 100%-এর ভিতরে, বা 100 ভাগে তুমি কতটুকু পাচ্ছ। দেখো আমাদের এখানে যে 7টা কন্টেন্ট লেখা ছিল, 7টা কন্টেন্টের আলোচনা আমাদের এখানে করা হয়েছে। একটা কথা আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কোথায় দ্বিগুণ, কোথায় অর্ধেক এবং কোথায় সমান, এই বিষয়ে তোমাদের টেস্ট পেপার এবং গাইডে অনেক ম্যাথস আছে। কিন্তু স্টুডেন্টরা এটা দেখলে অনেক ভয় পায় যে আসলে এই ম্যাথসগুলো অনেক বড় বড়, বা এটা আমি পারবো কিনা, কোথায় কিভাবে নির্ণয় করব, এই নিয়ে অনেক ভয়ভীতির মধ্যে সময় কাটায়। কিন্তু আসলে এই ম্যাথসগুলো অতটা কঠিন না, এই ম্যাথসগুলো হচ্ছে খুবই সহজ। কিন্তু তোমাকে একটা শর্ট ট্রিক্স আছে, এই শর্ট ট্রিক্সটা যদি আমি তোমাকে এখন শিখিয়ে দিই তাহলে তুমি 1 নিমেষেই অ্যান্সার বলে দিতে পারবা। তুমি প্রশ্নটা দেখার সাথে সাথে তোমার অ্যান্সার বলা হয়ে যাবে যে এই কোথায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, কোথায় সমান হবে এবং কোথায় দ্বিগুণ হবে। এই বিষয়টা এই চ্যাপ্টারের 2য় পর্বে আলোচনা করা হবে এবং 3য় পর্বে গিয়ে আমাদের এই অধ্যায়ের ম্যাথসগুলো সলিউশন করা হবে। আশা করি তুমি বুঝতে পেরেছ। অসংখ্য ধন্যবাদ। আর আমরা যেহেতু এখানে নতুন, বুঝতেই পারছো সকালে, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটাকে প্রমোট করার জন্য সবাই সাবস্ক্রাইব করবা, লাইক দিবা এবং কমেন্ট করবা, এবং চেষ্টা করবা এই যে যতটুকু তুমি অর্জন করতে পারছো এটুকু যেন সবাই অর্জন করতে পারে। সেজন্য তুমি চেষ্টা করবে এই চ্যানেলটার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করার জন্য।
আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।